ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে আমরা ইউনিট 6 নিয়ে একটু ডিসকাস করব, আনসার্টেনটি ক্যালকুলেশনস গুলি নিয়ে। ঠিক আছে, সো আনসার্টেনটি ক্যালকুলেশনস ওগুলো তোমরা এএস এ করে আসছো, বাট স্টিল ওই আনসার্টেনটি ক্যালকুলেশন গুলি কি বলে এএস এ করে আসছো, ওই এএস এর ক্যালকুলেশন গুলিতে কম্পাউন্ড আনসার্টেনটি বলতে একটা জিনিস ছিল, ওইটা ইনক্লুডেড ছিল না আর কি। কম্পাউন্ড আনসার্টেনটি বলতে হলো আমাদের কম্বাইন্ড যে আনসার্টেনটি গুলো নিয়ে ক্যালকুলেশন করতে হয়। সো আমরা আনসার্টেনটি গুলো একদম ফার্স্ট থেকে আরেকবার কভার করব, যেন 1 বছর হয়ে গেছে তোমাদের অলরেডি। সো একবার রিক্যাপ করে দিব যে আনসার্টেনটির ব্যাপারগুলো কিভাবে কি ছিল আসলে। দেন আমরা কোয়েশ্চেন পেপারের কয়েকটা কোয়েশ্চেন ওরকম আনসার্টেনটি ওয়ার্কশিট হিসেবে তোমাদেরকে দিব, বা আমি নিজে সলভ করাই দিব, তাহলে যেন তোমরা বুঝতে পারো যে আনসার্টেনটি ক্যালকুলেশনস গুলি কেমন কি ছিল। ওকে, সো লেটস সি। ফার্স্ট অফ অল, ইউনিট 6 এক্সপেরিমেন্টস গুলো নিয়ে আমরা সামনের উইক গুলাতে আস্তে আস্তে কথা বলবো, এক একটা কোর প্র্যাকটিক্যাল নিয়ে ডিটেইলসে কথাবার্তা বলবো। আজকে ফার্স্টে আমরা আনসার্টেনটি ক্যালকুলেশনস গুলো একটু কভার করে নেই। ওকে, সো আনসার্টেনটি ক্যালকুলেশনস। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের দুইটা কাজ। প্রথমে হলো ফর আ সিঙ্গেল মেজারমেন্ট, ঠিক আছে, তো তাহলে এটা হলো আমাদের মেজারমেন্টের ভ্যালু, যে একটা সিঙ্গেল মেজারমেন্ট কিভাবে করে রিপ্রেজেন্ট করা হয় বা লিখা হয়। তো ওই জিনিসটা যদি আমরা লিখি, সো দিস ইজ দ্য মেজারমেন্ট, যে যেই ভ্যালুটাই আমরা পাইলাম, লেন্থ বের করলে লেন্থের ভ্যালুটা লিখবো, অ্যাঙ্গেল বের করলে অ্যাঙ্গেলের ভ্যালুটা লিখবো, ভোল্টেজ বের করলে ভোল্টেজের ভ্যালু, কারেন্ট বের করলে কারেন্টের ভ্যালু, যেই মেজারমেন্টই করতেছে মেজারমেন্ট। দেন হোয়াট উই ডু, প্লাস মাইনাস আমরা কি লিখি মিফতাহুল? আনসার্টেনটি। প্লাস মাইনাস আমরা লিখি আনসার্টেনটি। এখানের মধ্যে আসলে কোন জিনিসটা লিখি? আগে আমরা লিখতাম কি লিস্ট কাউন্টটা লিখতাম, কিন্তু এখন আমরা কি লিখি? হাফ রেজোলিউশন লিখি না? হ্যাঁ, তাহলে এখানের মধ্যে এমন ব্যাপারটা লেখা হয়, মেজারমেন্টের যে ভ্যালুটা যা আসলো প্লাস মাইনাস হাফ অফ দা রেজোলিউশন অফ দা মেজারিং ইনস্ট্রুমেন্ট, সরি, সো হাফ রেজোলিউশন। তো এটা হলো আমাদের মেইন ওয়ে অফ রিপ্রেজেন্টিং কি দা ভ্যালু অফ আ সিঙ্গেল মেজারমেন্ট, যে আমরা কোন একটা লেন্থ মাপবো মনে করো। সো লেন্থ মাপবো মনে করো মিটার রুল দিয়ে। সো তাহলে এই যে মিটার রুল দিয়ে এই লেন্থ মাপবো। তো মিটার রুলের মধ্যে তো এরকম ডিভিশন গুলি আছে। তো এখন আমরা এই একটা লেন্থ মাপলাম। তো এখন লেন্থ 1 2 3 4 5 6 7 8 9। তো তাহলে মনে করো এটা 0, এটা হলো 1। তো তাহলে এটা কত? 0.9। তো তাহলে 0.9 সেন্টিমিটার প্লাস মাইনাস এখানের মধ্যে কত লিখবো মিফতাহুল? রেজোলিউশন কত আমাদের মিটার রুলের? 1 মিলিমিটার, 1 0.1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তো এখানে কি 0.1 সেন্টিমিটার লিখবো নাকি 0.05 সেন্টিমিটার লিখবো? 0.05 সেন্টিমিটার। 0.05 সেন্টিমিটার লিখবো। আগের স্পেসিফিকেশনে বুঝছো জুনায়েদ, আমাদের আগের স্পেসিফিকেশনে আমরা রেজোলিউশনটা লিখতাম ডিরেক্টলি, যে মেজারমেন্ট প্লাস মাইনাস লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্টটাকে আমরা রেজোলিউশন বলি, তাই না? যে সবচেয়ে স্মলেস্ট যে রিডিংটা সে নিতে পারে, এমন টাইপের ব্যাপার। তো এখন আমাদের নিউ স্পেসিফিকেশনের জন্য আসলে হাফ রেজোলিউশনটা তারা প্রমোট করতেছে, যে জিনিসটা যে আমাদের অ্যাপেন্ডিক্স যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল অনেক আগেই, তোমাদের কাছে প্রিন্টেড ভার্সন আছে, প্লাস পিডিএফটাও থাকার কথা। তো তাহলে এই যে রেজোলিউশন বা লিস্ট কাউন্টের জিনিসটা কি? the smallest measurement interval and the source of uncertainty in a single reading, যে একটা সিঙ্গেল রিডিং এ যেই আনসার্টেনিটিটা হয় ওটা বিকজ অফ হোয়াট? বিকজ অফ দা রেজোলিউশন। তো ওভাবে আমরা যখন নাকি রিপ্রেজেন্ট করি ডেটা, কেমন ভাবে রিপ্রেজেন্ট করি? এগুলা তো আমাদের মাল্টিপল মেজারমেন্টের জন্য। তো যখন নাকি ওরকম এই যে মিটার রুল দিয়ে
একটা সিঙ্গেল রিডিং নেওয়া হয়েছে, মনে করো ডায়ামিটার বের করা হয়েছে কত 64 মিলিমিটার। তো তাহলে নরমালি আগে কি লিখতাম 1 মিলিমিটার লিখতাম হাফ না রেজলিউশনটা লিখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা হাফ রেজোলিউশনটা লিখবো কত 0.5 মিলিমিটার বা 0.05 সেন্টিমিটার। ঠিক আছে মিফতাহুল? হ্যাঁ। সো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে রাখলাম যে আমাদের আগের স্পেসিফিকেশনে যে তোমরা যদি 2018 কি বলে 2019 এর আগের পেপারস গুলি দেখো তো ওখানের জন্য দেখবা যে ওরা ফুল রেজোলিউশন নিয়ে কাজ করে, কিন্তু আমাদের আসলে ওই জিনিসটা মাথায় রাখা লাগবে অলওয়েজ যে ওই মার্ক স্কিম গুলাতে যাই দেখি না কেন উই উইল হ্যাভ টু রিমেম্বার যে স্পেসিফিকেশনে চেঞ্জ আসছে, সো হোয়াট উই উইল হ্যাভ টু ফলো হাফ রেজোলিউশন মেথডটা ফলো করতে হবে। ওকে স্যার এখানে যে ক্যালকুলেশন গুলো ওগুলাও কি হাফ রেজলিউশন ধরে করতে হবে? ইয়েস, হাফ রেজোলিউশন দিয়ে। যে এই জিনিসটা এখন দেখাবো যে ফর আ সিঙ্গেল মেজারমেন্ট আমাদের রিপ্রেজেন্টেশনটা তো এমন যে হ্যাঁ। representation of the reading or the measurement এরকম measurement plus minus the half resolution. So what is used for the calculation of percentage uncertainty? Percentage uncertainty for a single reading কি হবে? Percentage uncertainty for a single reading, এটা আসলে সিঙ্গেল রিডিং এর হেডিং এর আন্ডারে তো আলাদা করে আসলে লেখা দরকার নাই, ব্র্যাকেটে লিখে রাখি। সিঙ্গেল রিডিং এর জন্য পার্সেন্টেজ আনসার্টেনটি ইজ ইকুয়াল টু হোয়াট হাফ রেজোলিউশন বাই মেজারমেন্ট ইনটু 100, তাই না? কি করতেছ হাফ রেজোলিউশন ডিভাইডেড বাই দ্য মেজার্ড ভ্যালু অর দ্য মেজারমেন্ট টাইমস 100। সো এটা হলো আমাদের কি সিঙ্গেল মেজারমেন্টের জন্য যে প্রসিডিওরটা ছিল। তো আই হোপ মনে পড়ে গেছে আমরা কেমন ভাবে সিঙ্গেল মেজারমেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করতাম এন্ড সিঙ্গেল মেজারমেন্টের পার্সেন্টেজ আনসার্টেনটি কিভাবে ক্যালকুলেট করতাম। ওকে, সো নাও লেটস গো ফর মাল্টিপল মেজারমেন্টস। মাল্টিপল মেজারমেন্টস এর জন্য কেমন কি ছিল এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে ফেললে পরে তো ভালো, দেন আমরা মাল্টিপল মেজারমেন্টেরটা বলতেছি। স্ক্রিনশট নিয়ে রাখো, পরে লিখে ফেলতে পারবা, সমস্যা নাই। ওকে, সো এখন আমরা দেখি ফর মাল্টিপল মেজারমেন্টস। এখন মাল্টিপল মেজারমেন্টস এর প্রথম কনসার্নটাই কি আমাদের কোনো অ্যানোমালাস রিডিং আছে নাকি না। ওকে, কোনো অ্যানোমালি যদি থাকে তো তাহলে তাকে কি করতে হবে ডিসকার্ড করে দিতে হবে। সো হোয়াট উই নিড টু ডু, আমি এখানে একটু কয়েকটা স্টেটমেন্ট বলে রাখি যেগুলি অ্যাকচুয়ালি তোমাদের মাথায় কাজ করা লাগবে। ওকে, সো কি কাজ করা লাগবে? ফর মোর দেন ওয়ান রিডিং we will have to check actually check for anomalous readings. What do I mean by that? Anomalous reading যদি পাই তো তখন কি করব তাকে ডিসকার্ড করে দিব। If any anomalous reading is present within the set of measurements, মাসনাত কেও ফেসবুক লাইভে না নিলে পরে জুমে জয়েন করতে পারে না নাকি জুনায়েদ? হ্যাঁ স্যার, ও জুমে একটু প্রবলেম হয়। এটা তো বিশাল এক সমস্যা, ফেসবুকের আলাদা গ্রুপ খুলে দেন ওরকম ডাবল আবার করা লাগবে, দেখতেছো এটা কি করা যায়। আচ্ছা, তো তাহলে কি বলতেছি রেকর্ডিং দেখে। হ্যাঁ, রেকর্ডিংটা দেখে নিলে পারে, কিন্তু সামনাসামনি ক্লাসে যে ইনস্ট্যান্ট যে কোয়েশ্চেন্স গুলো আছে আসে মনের মধ্যে ওগুলি করলে পরে আরো ভালো মতো শিখা হয় আর কি। দেখতেছি ফ্রাইডেতে টাইম পাইলে তখন খুলে ফেলবো গ্রুপ একটা। আচ্ছা,
ওকে এখন এখানের মধ্যে কাজটা কি যে যখন একটার বেশি রিডিং থাকবে তো তখন কি হবে, we will have to check for anomalous readings. If any anomalous reading is present within the set of measurements, what we need to do, we have to discard the reading and calculate the mean or average. ঠিক আছে, সো তাহলে প্রথমে সেট অফ রিডিংটা পাইলাম, প্রথমে এভারেজ ক্যালকুলেশনে চলে যাব না, প্রথমে কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে ওই সেট অফ রিডিং এর মধ্যে কোনো অ্যানোমালাস রিডিং আছে নাকি নাই। যদি না থাকে তাহলে তো ভেরি গুড, আর যদি থেকে থাকে তো তখন কি করব, অ্যানোমালি গুলাকে বাদ দিয়ে রিমেইনিং যেসব রিডিং গুলি আছে তাদেরকে নিয়ে কি করব, এভারেজ বা মিন ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো এই ব্যাপারটা গেল। সো রিপ্রেজেন্টেশন কেমন, নিজের স্পেলিং দেখলে আজকে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতেছে। রিপ্রেজেন্টেশন কেমন হবে, মিন, আল্লাহ গো, মিন, এরপর প্লাস মাইনাস আমরা কি লিখি মিফতাহুল? half range. হাফ রেঞ্জ, এক্সেলেন্ট। মিন প্লাস মাইনাস হাফ রেঞ্জ। সো হোয়াট ডু উই মিন বাই হাফ রেঞ্জ? হাফ রেঞ্জ মানে কি, ওটা আমি নিচে লিখে রাখি। হাফ রেঞ্জটা কি ছিল মনে আছে জুনায়েদ? আপনার মনে তো নাই। হাফ রেঞ্জটা ছিল ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2। যে সেট অফ রিডিং আছে না, ওই সেট অফ রিডিং এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু করলে কি পাবো, রেঞ্জ অফ দা রিডিংস। আর ওই রেঞ্জের হাফ করলে পরে, যে রেঞ্জটাকে ডিভাইডেড বাই 2 করলে পরে উই উইল গেট দা হাফ রেঞ্জ। ওকে, সো তাহলে এটা, and how to calculate the percentage uncertainty? Sorry, percentage uncertainty কিসের জন্য, for a set of readings, যে সিঙ্গেল রিডিং এর জন্য তো একটা ছিল, আর এখানে হলো for a set of readings। মুখে বলতেছি সিঙ্গেল, লিখেও ফেলছি সিঙ্গেল, মানে গাঁজা খাইতে কি অবস্থা হয়েছে এমন লাগে। for a set of readings, percentage uncertainty is equal to what, half range divided by mean into 100। এখানে সেট অফ রিডিং এর আরো কয়েকটা ওয়ে আছে বুঝছো। সেট অফ রিডিং এর পার্সেন্টেজ আনসার্টেনটি বের করা ওয়ান অফ দা ওয়ে ইজ দিস। কোনটা? পার্সেন্টেজ আনসার্টেনটি বের করা ওয়ান অফ দা ওয়ে ইজ হাফ রেঞ্জ ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু ইনটু 100। আরো কয়টা ওয়ে আছে, যে ফারদেস্ট ফ্রম দা মিন। ওকে, ফারদেস্ট ফ্রম দা মিন নামের একটা মেথড আছে, ওই মেথডটা আমি দেখাবো একটু পরে, যে অ্যাপেন্ডিক্সটা থেকে ওখানের মধ্যে থেকে দেখাবো। সো এই মেজারমেন্ট বা এই ক্যালকুলেশনস এর প্রসিডিওর গুলো তো মনে পড়ছে নাকি মিফতাহুল? হ্যাঁ। ওকে, সো তাহলে এই জায়গাটার একটা স্ক্রিনশট তুলে রাখো, তাহলে যেন পরে নোট ডাউন করে ফেলতে পারো। ওকে, ঠিক আছে। সো লেটস গো টু দা অ্যাপেন্ডিক্স এন্ড সি ওখানের মধ্যে ফর মাল্টিপল মেজারমেন্টস কেমন টাইপের মেথড আছে। একটা হলো হাফ রেঞ্জ মেথড, যেটা আমরা মাত্র দেখলাম। কি, এই যে দেখো সেট অফ রিডিংস 66, 65, 61, তো এই তিনটা হলো রিডিং। তো হোয়াট ইজ দা রেঞ্জ? রেঞ্জ অফ দা রিডিং কি হবে? ম্যাক্সিমাম হলো 66, মিনিমাম হলো 61। সো রেঞ্জ অফ দা রিডিংস ইজ দিস। সো হাফ অফ দিস ইজ হোয়াট?
half of the range is 2.5. ওকে, তো তাহলে হাফ রেঞ্জ হলো 2.5। তো এখন তাহলে এখানের মধ্যে কাজটা কি, হাফ রেঞ্জ ডিভাইডেড বাই মিন, দ্যাট ইজ দ্য এভারেজ ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100। এটা করলে পরে কি পাবো, পার্সেন্টেজ আনসার্টেনটি পাবো। দিস ইজ আ ওয়ে অফ ডুইং দিস। দেন সেকেন্ড যে মেথডটার কথা বলতেছিলাম, হোয়াট ওয়াজ দ্যাট, ফারদেস্ট ফ্রম দ্য মিন। সো তাহলে আমাদের মিন কত জুনায়েদ, মিন হলো 64, তাই না? আচ্ছা, তো এখন দেখো তো রিডিং যেগুলো আছে, রিডিং 1, রিডিং 2, রিডিং 3, এই তিনটা রিডিং এর মধ্যে কোন রিডিংটা মিনের থেকে সবচেয়ে দূরে? রিডিং 3। রিডিং 3 which is 61। সো তাহলে what we will do, farthest from the mean, এই মেথডটা কি? farthest reading from mean minus mean, এটার মডুলাস নেব। মডুলাস কেন, ফারদেস্ট ফ্রম দা মিন, মিনের থেকে বড় হইতে পারে ছোটও হইতে পারে, তাই না? যে আমাদের যদি এমন হইতো 67 থাকতো, তো তখন কি মিনের থেকে সবচেয়ে বড়, সো তাহলে the farthest value from the mean would have been greater than the mean, তাই না? সো তাহলে farthest from the mean কি হইতে পারে, মিনের চেয়ে বড় হইতে পারে, মিনের চেয়ে ছোট হইতে পারে। সো what we will take, we will take the modulus, যে জাস্ট ডিফারেন্সটা নিব বেসিক্যালি, হোয়াট আই মিন। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফারদেস্ট ফ্রম দা মিন হলো 3 মিলিমিটার। সো তাহলে হোয়াট উই উইল ডু, এই ভ্যালু যে ফারদেস্ট ফ্রম দা মিন মাইনাস মিন, এই ডিফারেন্সটা ডিভাইডেড বাই দা মিন ইনটু 100। এটা করলেও কি পাবো, উই উইল গেট দা পার্সেন্টেজ আনসার্টেনটি। ওকে মিফতাহুল, এটা তো আমরা করছিলাম তাই না এএসএ থাকতে সময় ক্লাসে? হ্যাঁ। ওকে, তো তাহলে এটা গেল আরেকটা মেথড। and a final method is this, using the resolution of the instrument, but এটা কিসের, এটা বেসিক্যালি আমরা ইউজ করি কোন কাজে, সিঙ্গেল মেজারমেন্টের জন্য। এই যে this is used if a single measurement is taken or is repeated, একটা সিঙ্গেল মেজারমেন্টের জন্য বা বারবার রিপিট করছে, যে মাল্টিপল রিডিং নিছি কিন্তু সবগুলার সেম ভ্যালু। ব্যাপারটা কেমন বুঝাই দেখো, মনে করো আমরা মেজারমেন্ট নিলাম 64 64 64, তিনটাই আসলো 64। তো এখন কি, এখন যদি আমরা এই মেথডে করতে যাই, হাফ রেঞ্জ মেথড বা ফারদেস্ট ফ্রম দা মিন করতে যাই, পার্সেন্টেজ আনসার্টেনটি কত আসবে মিফতাহুল? 0 0 আসবে। কিন্তু 0 কি আসলে হয় পার্সেন্টেজ আনসার্টেনটি? 0 তো আসলে হয় না। তো তাহলে আমাদের কি করা লাগবে, যখন নাকি রিপিট রিডিং গুলাও সবগুলা কি দিবে জুনায়েদ, রিপিট রিডিং গুলাও যখন নাকি সব সেম ভ্যালু দিবে, হোয়াট উই উইল ডু, ফারদেস্ট ফ্রম দা মিন আর কি বলে হাফ রেঞ্জ মেথড, ওগুলাকে ডিসকার্ড করে হোয়াট উই উইল হ্যাভ টু ডু, উই উইল হ্যাভ টু টেক দা রেজোলিউশন অফ দা মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, যে হাফ রেজোলিউশনটা বেসিক্যালি কেমন কাজ, যে দিস ইজ বিকজ দেয়ার ইজ অ্যান আনসার্টেনটি ইন দা মেজারমেন্ট because the instrument used to take the measurement has its own limitations. তো বলতেছে if the three obtained readings above were all 64 millimeter, যেটা মাত্র উপরে লিখলাম, তো তাহলে কি, then the value of the diameter being measured lies somewhere between 63.5 and 64.5, because এই যে রেজোলিউশন কত, রেজোলিউশন হলো 1 মিলিমিটার, কিন্তু আমরা কি করি প্লাস মাইনাস হাফ রেজোলিউশন লিখি না মিফতাহুল? সো তাহলে ওই জিনিসটা এখানে করছে, বুঝতে পারছো? হ্যাঁ। যে এখানের মধ্যে বলতেছে যে since a meter rule could easily read half of a millimeter, এই দিক ওই দিক থাকলে পরে বুঝতে পারবে। তো বলতেছে in this case the uncertainty in the diameter is কত, 0.5 মিলিমিটার। তো তার মানে ওই যে 64 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার ওভাবে করে লিখছে। অলরাইট, তো তাহলে এই ব্যাপারগুলি যে percentage uncertainty calculations for a single reading and for multiple readings, এই দুইটার প্রসিডিওর আই হোপ তোমাদের মনে পড়ে গেছে। বাকিরা আজকে কেন ক্লাসে নাই আল্লাহ জানে। ফারিয়া তো একটু আগে অনলাইন ছিল, বাট ওর ইন্টারনেটে কেমন প্রবলেম বুঝতেছি না। এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ এইগুলোর উপরে আমাদের বাকি সবগুলা ক্যালকুলেশন ওয়ালা ক্লাসগুলো ডিপেন্ড করবে।
তো এই বেসিক গুলো আসলে জানা লাগবে সবার। ওকে, তো এই ব্যাপারগুলো গেল। নাও দেখো এখানে মধ্যে পার্সেন্টেজ আনসার্টেনিটি ক্যালকুলেশন কয়টা দেখাইছে কেমন। The percentage uncertainty in a measurement can be calculated using a uncertainty divided by measurement into 100. আর বলতেছে diameter of the canister কেমন, ওই যে farthest from the mean মেথড দিয়ে করছে। farthest from the mean হলো 3, average হলো 64 multiplied by 100, so কত 4.7. another very 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 important thing, কোনটা পার্সেন্টেজ আনসার্টেনিটিটা যে ক্যালকুলেট করলাম মিফতাহুল, পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কত সিগনিফিক্যান্ট ফিগারে অ্যানসার দিব, এটা কিসের উপর ডিপেন্ড করে? given answer যত significant figure থাকবে এই জিনিসটা একটু প্যারা দিবে, বুঝছো কেমন? এখানের মধ্যে প্যারা দিবে কেমন, এমন টাইপের the percentage uncertainty, এটা আমরা কোশ্চেন পেপার সলভ করতে সময় এই ব্যাপারগুলো বলবো। ধরো 1 মিনিট, ইন্টারনেট একটু আনস্টেবল দেখাচ্ছিল, এখন আই হোপ আবার শোনা যাচ্ছে। সো যেই কথা বলতেছিলাম শুনে নাও আরেকবার, যে এগুলো আমরা কোশ্চেন পেপার সলভ করতে সময় তোমাদেরকে আরেকবার আমি স্টেট করে দিব, বাট এটা পাশে লিখে রাখতেছে, এটা নোট ডাউন করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, অর এলস সিগনিফিক্যান্ট ফিগারের জন্য মার্কস কাটা যাবে। কেমন ব্যাপার দেখো, the percentage uncertainty must have the same number of significant figure as the half resolution. বুঝতে পারছো? এটা খুবই খুবই সাটেল একটা জায়গা, যেখানে মধ্যে অনেকজন মানুষ ভুল করে, যেটা মিফতাহুল একটু আগে করলা, কি বললা যে গিভেন ইনফরমেশন যততে থাকবে ফাইনাল ওই পার্সেন্টেজ আনসার্টেনিটিটা তততে দিব, তাই না? হ্যাঁ কিন্তু দেখো ব্যাপারটা যে তোমার 64 হলো 2 সিগনিফিক্যান্ট ফিগারের ভ্যালু, আর 3 মিলিমিটার কি 1 সিগনিফিক্যান্ট ফিগারের ভ্যালু। যখন নাকি এটা আমরা 4.7 ক্যালকুলেট করলাম, এটা কিন্তু আসলে আমাদের লিখতে হবে কি 1 সিগনিফিক্যান্ট ফিগারে দেওয়া লাগবে, যে লিস্ট কাউন্টটা বা হাফ রেজোলিউশনটা যত সিগনিফিক্যান্ট ফিগারে আছে ওইভাবে দিতে হয়। তো কি বলতেছে এখানে, আমরা একটু ফোকাস করি এন্ড মার্ক স্কিম গুলো যে কোশ্চেন পেপার করতে সময় মার্ক স্কিম থেকে আমরা এই সব ব্যাপারগুলো একটু ডিসকাস করব। দেখো কি বলতেছে, often the radius would be used in calculation, for example in the calculation of volume. In this case the percentage uncertainty for the radius of the canister is the same as that of the diameter, i.e. 4.7%, and not the half of the percentage uncertainty. যে ডায়ামিটারের পার্সেন্টেজ আনসার্টেনিটি আর রেডিয়াসের পার্সেন্টেজ আনসার্টেনিটি সেম, এমন ব্যাপারটা বলতেছে কেন। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই দ্য পার্সেন্টেজ আনসার্টেনিটি মেজারমেন্ট ইজ ইউজফুল। কিভাবে? Additionally, the value is less than 5%, which shows that the measurement is probably repeatable. মানে কি বারবার রিপিট করলে আমাদের ওরকম কাছাকাছি রিডিং আসবে আর কি। তো বলতেছে note that percentage uncertainty would normally be quoted in 1 or 2 significant figure. এই ব্যাপারটা খুবই ক্রুশাল। এটা আমরা যেটা বললাম যে মার্ক স্কিম থেকে আমরা কয়েকটা ব্যাপার একটু নোটিস করব, অনেকগুলা ম্যাথ করতে সময় যে অনেকগুলা কোশ্চেন পেপার থেকে ম্যাথ করে 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 দেখবো যে পার্সেন্টেজ আনসার্টেনিটির সিগনিফিক্যান্ট ফিগারটা আসলে কিভাবে ডিটারমাইন করে বা কিভাবে দিতে হয়। ওকে, সো এই পাশে যে সাইড নোটে অল্প একটু লিখে রাখছে, এই ব্যাপারটা সবে একটু মার্ক করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা লিখে ফেলো খাতায় এখন। লিখা হয়ে গেলে বইলো, দেন আমি পরে কম্পাউন্ডিং আনসার্টেনিটিজ ওইসবে যাব। ওকে, মিফতাহুলের শেষ? হ্যাঁ শেষ। ওকে, সো তাহলে এর পরেরটায় আমরা যাই। কম্পাউন্ডিং আনসার্টেনিটিজ, হোয়াট ডু আই মিন বাই দ্যাট?
কম্পাউন্ড ইন্টারেস্ট, যেমন তোমরা ম্যাথস এর মধ্যে পড়ছিলে না যে অলরেডি এক্সিস্টিং ইন্টারেস্টের সাথে নতুন ইন্টারেস্ট এসে অ্যাড হয়, অর কি হয়, এক বছরে তুমি মনে করো প্রথমে ব্যাংকে কোন একটা টাকা রাখলা, ঠিক আছে, তো ওই টাকার এগেইনস্টে তুমি কি পাবা, এক বছর বা এক মাস যেভাবে তোমার ডিল করা আছে ব্যাংকের সাথে, ওভাবে তুমি কি পাবা, ইন্টারেস্ট পাবা না? তো ওই ইন্টারেস্টটা কি করে, কম্পাউন্ড ইন্টারেস্টের সময় প্রিন্সিপাল ভ্যালুর সাথে ইন্টারেস্টটা অ্যাড করে নতুন প্রিন্সিপাল বানায়, দেন ওই প্রিন্সিপালের যে নতুন অ্যাডেড প্রিন্সিপালের ওইটার এগেইনস্টে সামনের বছরের ইন্টারেস্ট ধরা হয়, ওইভাবে করে করে আসে। তো এখানে কম্পাউন্ডিং আনসার্টেনিটির ব্যাপারটা কি, যে দুইটা আনসার্টেনিটি ওয়ালা ভ্যালু তুমি যখন নাকি অপারেট করবা, কেমন অ্যাড করবা বা সাবট্রাক্ট করবা, মাল্টিপ্লাই করবা বা ডিভাইড করবা, তখন কি আসবে, এইরকম কম্পাউন্ডিং আনসার্টেনিটিজ এর ব্যাপারগুলো আসবে, ঠিক আছে। তো তাহলে আমরা এখানের মধ্যে জিনিসগুলা দেখি কেমন কি বলতেছে। বলতেছে যে, হ্যাঁ জুনাদ কিছু বলছো? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে ক্যালকুলেশনস অফেন ইউজ মোর দেন ওয়ান মেজারমেন্ট, কেমন, each measurement will have its own uncertainty, যে প্রত্যেকটা মেজারমেন্টের সাথে তার কি থাকে, ইনহেরেন্ট একটা আনসার্টেনিটি থাকে, নট বিকজ অফ দা এরর ফ্রম দা ইউজার, যে এক্সপেরিমেন্টার নিজের এরর নাও করতে পারে, কিন্তু কি থাকতে পারে, অলওয়েজ দেয়ার উইল বি অ্যান অ্যাসোসিয়েটেড আনসার্টেনিটি ডিউ টু দা মেজারিং ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের কি আছে, তার একটা আনসার্টেনিটি আছে। সো ওই ব্যাপারটা বলতেছে। তো বললো কি যে প্রত্যেকটা মেজারমেন্টের যেহেতু নিজস্ব আনসার্টেনিটি থাকবে, তো ওইরকম আনসার্টেইন মেজারমেন্টস গুলিকে যখন কম্বাইন করব, তাদের আনসার্টেনিটি গুলোকে কি করতে হবে, একসাথে নিয়ে আসতে হবে। সো এটা কিভাবে কি করা যায়, ওইসব জিনিসগুলো নিয়ে দেখবো। তো বলতেছে কি, so it is necessary to combine the uncertainties for each measurements to calculate the overall uncertainty in the calculations, provided all measurements কি বলে, all measured quantities are independent of one another। সো তাহলে যেসব মেজারমেন্ট গুলি দিলাম বা যেসব মেজারমেন্ট গুলি নিলাম, ওগুলি মেজারমেন্ট যদি একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, যে একটা আরেকটার উপরে যদি ডিপেন্ড না করে, তো তখন কি হবে, তাদের আনসার্টেনিটি গুলাকে ওরকম ওভারঅল একসাথে নিয়ে ক্যালকুলেশন করা লাগবে। কেমন ব্যাপার, তিনটা ওয়ে আছে। There are three methods of compounding uncertainties depending on whether the measurement is a calculation raised to the power, পাওয়ারের ক্যালকুলেশন থাকলে একরকম, মাল্টিপ্লাই বা ডিভাইড করলে পরে একরকম, আর এডিশন বা সাবট্রাকশন করলে পরে একরকম। সো আমরা ওয়ান বাই ওয়ান যাব, দেখবো কোনটায় কি হয়। রেইজিং আ মেজারমেন্ট টু দা পাওয়ার, কেমন, যে মনে করো আমরা এরিয়া বের করতে সময় এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, ঠিক আছে, দেন মনে করো যে কি করি, ভলিউম বের করতে সময় 4/3 পাই আর কিউব মনে করো নিলাম। তো তাহলে এখানে কি করতেছি, আমরা পাওয়ার দিয়ে রেজ করতেছি সামথিং, তাই না? তো তাহলে এমন টাইপের কাহিনীর সময় কি করা হয়, বলতেছে if a measurement is raised to a power, for example squared or cubed, then the percentage uncertainty is multiplied by that power to give the total percentage uncertainty। এখানের মধ্যে খুবই মজার একটা ব্যাপার আছে, যেটা মনে রাখতে হবে। কেমন ব্যাপার, if you have something like this, যে মনে করো you will have to root over, ঠিক আছে, রুট ওভার কোন কিছুর এক্সাম্পল যদি বলা যায়, কেমন বলা যাইতে পারে, সাপোজ এইটা যে ফ্রিকোয়েন্সি, সরি ভেলোসিটি ইন আ স্ট্রিং কেমন ছিল, রুট ওভার টেনশন বাই মিউ নাকি। সো তাহলে এখানে মিউটাকে আমরা রুট ওভার করতেছি, টেনশনটাকে আমরা রুট ওভার করতেছি, তাই না? সো তাহলে root over tension বা root over mu, so what does that mean, mu to the power half করতেছি না নাকি মিফতাহুল? সো তাহলে তার কিন্তু পার্সেন্টেজ আনসার্টেনিটিটাও কি হবে, হাফ হয়ে যাবে। স্কোয়ার করলে যেরকম পার্সেন্টেজ আনসার্টেনিটি ডাবল হয়, স্কোয়ার রুট করলে পরে পার্সেন্টেজ আনসার্টেনিটি কি হবে, হাফ হয়ে যাবে। ওকে, সো এই ব্যাপারটা মনে রাখবা, এখানে অনেকজন একটু কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। তো এই এক্সাম্পলে কি বলতেছে আমরা দেখি। বলতেছে a builder wants to calculate the area of a square tile, তো একটা স্কোয়ার শেপের একটা টাইলস আছে, স্কোয়ার মানে কি লেন্থ দোনোটা সমান সমান আর কি, লেন্থ আর ব্রেডথ সমান সমান। তো সে বলল he uses a rule
to measure the two adjacent sides of a square tile and obtains the following results: 84 millimeter plus minus 0.5 millimeter, 84 millimeter plus minus 0.5 millimeter. Okay, তো বলতেছে the percentage uncertainty in the length of each side of the square tile is given by what? একটা সাইডের জন্য percentage uncertainty হলো half resolution divided by measured value into 100. So কত আসছে? 0.59. কিন্তু এটাকে কত লিখছি দেখছো মিফতাহুল? পাশে দেখো তো পার্সেন্টেজটা কিসে নিয়ে গেছে? টু সিগনিফিকেন্ট ফিগারে নাকি 3? ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে আনছে। কেন দেখো এই যে মেজার্ড ভ্যালুটা টু সিগনিফিকেন্ট ফিগার, কিন্তু লিস্ট কাউন্টটা বা প্লাস মাইনাস যে আনসার্টেনিটিটা ওইটা কত সিগনিফিকেন্ট? 1। সো তাহলে এইটার সিগনিফিকেন্ট ফিগার ফলো করা হয় কার জন্য? পার্সেন্টেজ আনসার্টেনিটির জন্য। ঠিক আছে, তো ওই যে পাশে যে লিখে রাখছিলাম ওই জিনিসটা ফলো করলো না তারা। সো তাহলে এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। সো এখন দেখো পার্সেন্টেজ আনসার্টেনিটি ফর আ সিঙ্গেল মেজারমেন্ট এটা হলো কত? ইন্টারনেট এই বৃষ্টির দিনে যে কি প্যারাটা দিতেছে ইন্টারনেট। আচ্ছা, সো এখনো আবার আনস্টেবিলিটি চলে গেছে ইন্টারনেটের। সো লেটস সি, তো কি জিনিস? সিঙ্গেল একটা মেজারমেন্টের জন্য পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করলাম কত? 0.6%। তো এখন এখানে আমরা লেন্থটাকে কি করি? স্কোয়ার করি না? সো তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কি হবে? ইনটু 2 হবে, মানে 1.2% অমন ভাবে চলে যাবে। কেমন জিনিস দেখাইতেছি, যে এরিয়াটা বের করছে, এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট? 84 ইনটু 84। 84 ইনটু 84 করলে পরে কত আসে দেখো তো আসলে ক্যালকুলেটরের মধ্যে? 7056 এমন আসে না মিফতাহুল? হ্যাঁ। তো এখন এটাকে কি করা হয়েছে? যেহেতু লেন্থটা হলো টু সিগনিফিকেন্ট ফিগারে, সো তাহলে এরিয়াটাকেও কিসে কনভার্ট করা হয়েছে? টু সিগনিফিকেন্ট ফিগারে নিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তো এখন দেখো পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কিভাবে করে স্টেট করে। নোট দ্যাট দিস ইজ টু সিগনিফিকেন্ট ফিগার বিকজ দ্য মেজারমেন্টস আর টু সিগনিফিকেন্ট ফিগার। এটা এরিয়ার কথাটা বলছে। তো এখন বললো কি, the percentage uncertainty in the area of the square tile is calculated by multiplying the percentage uncertainty in length by 2. কেন? because length raised to the power 2. so যত পাওয়ার দিয়ে রেজ করব তত মাল্টিপ্লাই করব। সো তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে? 2 টাইমস দ্য পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন মেজারমেন্ট অফ লেন্থ। যে লেন্থের মেজারমেন্টে যে পার্সেন্টেজ আনসার্টেনিটি তার 2 টাইমস। তো তাহলে 1.2%। এখন বললো কি, therefore the percentage uncertainty in A is 7100 times 1.2%। মানে কিসে কনভার্ট করলাম? অ্যাবসলিউট আনসার্টেনিটিতে কনভার্ট করলাম, তাই না? হ্যাঁ। So this is the absolute uncertainty. তো তাহলে এটাকে লিখবো কত? ইদার পার্সেন্টেজ ফর্মে লিখতে পারি যে 7100 প্লাস মাইনাস 1.2%, অর পার্সেন্টেজ সরায়ে অ্যাবসলিউট ফর্মে লিখতে পারি কি 7100 প্লাস মাইনাস 85 মিলিমিটার স্কয়ার। ওকে, তো এরকম রেজ টু দি পাওয়ারের কাহিনীর সময় কি করব? বেসিক্যালি উই উইল হ্যাভ টু মাল্টিপ্লাই বাই দ্য পাওয়ার। ওকে, সিঙ্গেল মেজারমেন্টের জন্য যেই আনসার্টেনিটি যত পাওয়ার দিয়ে রেজ করা হবে তত দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ওই কোয়ান্টিটির আনসার্টেনিটি পাবো। ওকে জুনায়েদ? আচ্ছা, তো তাহলে এটা রেজড টু দি পাওয়ারের ব্যাপারটা গেল। ঠিক আছে, নাও এরপরে আমরা দেখি মাল্টিপ্লাইং অর ডিভাইডিং দ্য মেজারমেন্টস। তখন কি হয়? তখন আমাদের পার্সেন্টেজ আনসার্টেনিটি গুলি অ্যাড হয়। এই জিনিসটা আমি একটু পাশে লিখে রাখি আগে থেকেই। The percentage uncertainties are added. Uncertainties are added. So কেমন কাজ? The total percentage uncertainty is calculated by adding together the percentage uncertainties for each measurement. এখানেই লেখা ছিল, দুটোই লিখছি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? Let's see. Example, a metallurgist is determining the purity of a sample of an alloy that is in the shape of a cube. তো একটা কিউব আছে,
ওকে, যেটার কি করা হবে, ডেনসিটি বের করে দেখবে যে অ্যাকচুয়ালি এটা কতটুকু পিওর, ওকে, যে কতটুকু স্পেসিফিক্যালি ওই মেটাল দিয়ে বানানো অর সার্টেন কম্বিনেশন অফ দোজ মেটালস দিয়ে বানানো। তো কি করা হচ্ছে, the following readings are taken, কেমন, the length of each side of the cube 24.0 millimeter, আর লিস্ট কাউন্ট কত, যে হাফ রেজোলিউশন কত 0.5 মিলিমিটার। আচ্ছা, সো এখান থেকে কি করতে পারবো, পার্সেন্টেজ আনসার্টেনটি ফর দা লেন্থ বের করতে পারবো না জুনায়েদ? হ্যাঁ স্যার। সো তাহলে এখানে থেকে পার্সেন্টেজ আনসার্টেনটি ফর লেন্থ বের করলাম। দেন পার্সেন্টেজ আনসার্টেনটি ফর ভলিউম কি হবে, 3 টাইমস দ্য পার্সেন্টেজ আনসার্টেনটি অফ লেন্থ। কেন 3 টাইমস, বিকজ যে ভলিউমটা লেন্থ কিউব হবে না, সো তখন আমাদের কি লেন্থ রেজড টু দি পাওয়ার 3, সো তাহলে এর জন্য মাল্টিপ্লাই বাই 3 করতে হবে। তো এইভাবে কি পেয়ে যাব, ভলিউমের পার্সেন্টেজ আনসার্টেনটি পেয়ে যাব। আর ম্যাসের মেজারমেন্টের জন্য দেখো 48.23, দাঁড়াও 1 মিনিট, আচ্ছা মিফতাউল তো কখন চলে গেছে। আচ্ছা, সো যেই কথা বলতেছিলাম, দেখো যে mass of the cube কত 48.23 গ্রাম আর প্লাস মাইনাস 0.05 গ্রাম। তো এখানে থেকে কি পাবো, পার্সেন্টেজ আনসার্টেনটি অফ mass পাবো না? তো আমরা ভলিউমের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করতে পারবো, ম্যাসের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করতে পারবো। নাও হোয়াট, ডেনসিটি ইজ ইকুয়াল টু কি, mass বাই ভলিউম নাকি? তো এখন তাহলে পার্সেন্টেজ আনসার্টেনটি অফ ডেনসিটি কি হবে, পার্সেন্টেজ আনসার্টেনটি অফ ডেনসিটি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ আনসার্টেনটি অফ মাস প্লাস পার্সেন্টেজ আনসার্টেনটি অফ ভলিউম নাকি? তো এই জিনিসটা এখানের মধ্যে করবে তারা, দেখো কি করতেছে। She calculates number 1 the density of the material, okay, number 2 the percentage uncertainty in the density of the material। কি করতেছে দেখো, প্রথমে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম ফর্মুলা দিয়ে ডেনসিটি বের করলো কত, 3490 কিলোগ্রাম পার মিটার কিউব। মিফতাউলের কি ইন্টারনেট চলে গেছিল? আচ্ছা, সো এখন মিফতাউল আবার চলে আসছে, দ্যাটস ভেরি গুড। তো আমরা এখানের মধ্যে অল্প একটু ডিসকাস করতেছিলাম, দেখো যে লেন্থের ভ্যালু জানি, আনসার্টেনটি জানি, সো লেন্থের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করা যাবে। এন্ড ভলিউম অফ আ কিউব ইজ ইকুয়াল টু হোয়াট, লেন্থ কিউব। সো তাহলে ভলিউমের পার্সেন্টেজ আনসার্টেনটি হবে লেন্থের 3 টাইমস, আর এই ম্যাসের পার্সেন্টেজ আনসার্টেনটি এখান থেকে বের করা যাবে। ওকে, এতটুকু বলছি। আচ্ছা, নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে এখন এখানের জন্য দেখো জুনায়েদ কাজগুলা কি, প্রথমে তো ডেনসিটি বের করা হইলো, নাও লেন্থের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করছে, ম্যাসের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করছে। তো এখন ডেনসিটির পার্সেন্টেজ আনসার্টেনটি কি হবে, লেন্থের পার্সেন্টেজ আনসার্টেনটির 3 টাইমস, বিকজ অফ হোয়াট, 3 টাইমস কেন করছে, বিকজ ভলিউম বের করতে সময় লেন্থটাকে কি করা লাগবে, কিউব করা লাগবে। সো এর জন্য লেন্থের পার্সেন্টেজ আনসার্টেনটিটাকে 3 টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে। আর ম্যাসের পার্সেন্টেজ আনসার্টেনটি কত, ম্যাসের পার্সেন্টেজ আনসার্টেনটি যেটা ওইটা প্লাস করা হয়েছে। সো ওভারঅল কত আসে, 6.4% or 0.6%। যে লিস্ট কাউন্ট গুলা কততে দেখো তো, 1 সিগনিফিক্যান্ট ফিগারে দেওয়া, তো এর জন্য পার্সেন্টেজ আনসার্টেনটিটা 1 সিগনিফিক্যান্ট ফিগার দিলেই সেফ আর কি। ওকে, তো বলতেছে কি দেখো, therefore the density of the material 3909 কি বলে 3490 কিলোগ্রাম পার মিটার কিউব প্লাস মাইনাস 6%, অর ওইটা 6% বের করলে পরে কত আসে 210। তো এইভাবে করে পরে লিখতে পারো, বুঝতে পারছো? এখানে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছে কেমন জিনিস। A student calculates the volume of a drink can and the percentage uncertainty of the final value. So এখন volume is equal to what, সিলিন্ড্রিক্যাল শেপ না, একটা ড্রিঙ্কস ক্যান কি একটা সিলিন্ডার বেসিক্যালি। সো আমাদের এরিয়ার পার্সেন্টেজ আনসার্টেনটি
আর হাইটের পার্সেন্টেজ আনসার্টেনটি, এই দুটাকে কি করা লাগবে? অ্যাড করা লাগবে। তো হাইট কি বলে, এরিয়া বের করতে সময় রেডিয়াসটাকে স্কোয়ার করি। সো তাহলে রেডিয়াসের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করে ওইটাকে 2 টাইমস করলে পরে কি পাবো? এরিয়ার পার্সেন্টেজ আনসার্টেনটি পাবো না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে এরিয়ার পার্সেন্টেজ আনসার্টেনটি রেডিয়াসেরটা থেকে বের করলাম। এই যে বলতেছে a student determines the radius of a can is 33 millimeter with an uncertainty of 1%. সো তাহলে রেডিয়াসের পার্সেন্টেজ আনসার্টেনটি যদি 1% হয়, তো তার মানে এরিয়াটা কত হবে? 2 টাইমস। সো তাহলে ওইটা ইনটু 2 করলে যেটা আসে 2% আসে। আর লেন্থটা কত? লেন্থ হলো 115 মিলিমিটার প্লাস মাইনাস 2 মিলিমিটার। তো তাহলে লেন্থের পার্সেন্টেজ আনসার্টেনটি এখান থেকে বের করতে পারবো না? হ্যাঁ এখানে থেকে পার্সেন্টেজ আনসার্টেনটি অফ লেন্থ বের করলাম, আর এরিয়ার পার্সেন্টেজ আনসার্টেনটি তো 2%। সো ভলিউমের পার্সেন্টেজ আনসার্টেনটি কি হবে? এরিয়াটা আর লেন্থেরটা প্লাস করে দিব নাকি? সো এটা হলো আমাদের মেইন ব্যাপার। এই যে ফাইনালি ভলিউমের পার্সেন্টেজ আনসার্টেনটি কত, এরিয়ার পার্সেন্টেজ আনসার্টেনটি হুইচ ইজ 2%, আর লেন্থের পার্সেন্টেজ আনসার্টেনটি হুইচ ইজ কত? 1.7%। ওকে, তো এইগুলো হলো আমাদের বেসিক্যালি কম্পাউন্ডিং পার্সেন্টেজ আনসার্টেনটির ব্যাপার। নাও লাস্ট জিনিস, এডিশন এন্ড সাবট্রাকশনের জন্য এই যে अगेन আরেকটা কথা বলতেছে যে পার্সেন্টেজ আনসার্টেনটি 5% এর কম থাকা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। কেন? 5% এর কম যদি থাকে পার্সেন্টেজ আনসার্টেনটি, দিস সাজেস্ট দ্যাট দ্য ডিটারমিনেশন অফ দ্য ভলিউম অফ আ ক্যান ইজ রিপিটেবল। যে তুমি একবার ভলিউম অফ দ্য ক্যান বের করলা, আমি একবার ভলিউম অফ দ্য ক্যান বের করলাম, আমাদের দুজনের মেজারমেন্ট বলতে গেলে কাছাকাছি আসবে। যে বারবারই আমরা যতই রিপিট করি না কেন, তুমি একবার রিডিং নিলা, আমি একবার রিডিং নিলাম, মাসনাদ একবার রিডিং নিল, মিফতাউল একবার রিডিং নিল, যতবারই আমরা রিডিং নেই না কেন, those readings will be close together because percentage uncertainty টা কি মিনিমাল, মানে কম আছে আর কি। যদি পার্সেন্টেজ আনসার্টেনটিটা 5% এর বেশি হয়, হোয়াট উইল ইট ইমপ্লাই? এটা ইমপ্লাই করবে যে আমাদের এক একজন এক এক টাইপের রিডিং পাবে, এমন টাইপের ব্যাপার। ওকে, নাও ফাইনালি অ্যাডিং অর সাবট্রাক্টিং মেজারমেন্টস। এখানে সময় কি করা হয়? এখানে আমাদের ডিরেক্টলি এডিশন আর সাবট্রাকশন কাদের মধ্যে করা যায়? সিমিলার কোয়ান্টিটিস, তাই না? তুমি তো ভলিউমের থেকে তো আর এরিয়াকে সাবট্রাক্ট করতে পারবা না, এরিয়া থেকে লেন্থ বা ভলিউমের থেকে লেন্থকে সাবট্রাক্ট করতে পারবা না, বা ভলিউমের থেকে ডেনসিটি এইসব তো করতে পারবা না। কি করতে পারবা? লেন্থের সাথে লেন্থের এডিশন বা সাবট্রাকশন, এরিয়ার সাথে এরিয়ার এডিশন বা সাবট্রাকশন, ডেনসিটির সাথে ডেনসিটির এডিশন বা সাবট্রাকশন, এমন হলো ব্যাপার। সো এখানের মধ্যে কাজগুলা কি হয়? এইখানে আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটি লাগে না। হোয়াট উই ডু, এই যে অ্যাবসোলুট যেসব আনসার্টেনটি গুলি থাকে না, যে প্লাস মাইনাসের পরে যেটা থাকে ওটাকে কি বলা হয়? আনসার্টেনটি বলা হয়। অর আলাদা করে একটা স্পেশাল কথা অ্যাড করা হয় কি? অ্যাবসোলিউট আনসার্টেনটি। সো তাহলে এই যে ইন্টারনাল ডায়ামিটার, এক্সটার্নাল ডায়ামিটার দুইটা আমাদের আছে, আর অ্যাবসোলিউট আনসার্টেনটি গুলো জানি। সো আমাদের ডিফারেন্স বিটুইন দিস টু মেজারমেন্টস, এই দুটাকে মাইনাস করব, কিন্তু তাদের অ্যাবসোলিউট আনসার্টেনটি গুলোকে কি করতে হবে? নো ম্যাটার ইফ উই সাবট্রাক্ট অর অ্যাড দ্য টু ভ্যালুজ, অ্যাবসোলিউট আনসার্টেনটি গুলো অলওয়েজ কি হইতে হবে? অ্যাড হইতে হবে। ঠিক আছে, যে এই দুটাকে সাবট্রাক্ট করলাম, এই যে মেইন ভ্যালু মেজারমেন্ট গুলো সাবট্রাক্ট হইছে, কিন্তু অ্যাবসোলিউট আনসার্টেনটি গুলো অ্যাড হবে। মেজারমেন্ট গুলাকে যদি অ্যাডও করতাম, তখনও অ্যাবসোলিউট আনসার্টেনটি গুলো কি হইতো? অ্যাড হইতো। ঠিক আছে, তো এই কথাটা এখানের মধ্যে স্টেট করছে যে when the measurements are added or subtracted in a calculation, then the uncertainty for each measurement is added to calculate the total uncertainty. So no matter তুমি অ্যাড করো নাকি সাবট্রাক্ট করো ওই দুটো ভ্যালুকে, টোটাল আনসার্টেনটির সময় কি হবে? ইন্ডিভিজুয়াল আনসার্টেনটি গুলা প্লাস করব। ওকে, তো এই জিনিসটা হলো ব্যাপার। তো বলতেছে since the difference in the radius is required, then both the diameter and the uncertainty must be ইন্টারনেট তো খুবই বাজে অবস্থা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে রেডিয়াসের ইন্টারনাল রেডিয়াস আর এক্সটার্নাল রেডিয়াস বলো, বা ইন্টারনাল ডায়ামিটার আর এক্সটার্নাল ডায়ামিটার বলো, দোনোটা ডিফারেন্স কি আসবে? সেম আসবে না? তো তাহলে বলতেছে
হ্যাঁ Since the হ্যাঁ percentage uncertainty remains the same, therefore the thickness of the walls is কত? 0.7 millimeter plus minus 0.2 0.7 হ্যাঁ ওকে। তো এরকম এটা হুম, হলো রেডিয়াসের ডিফারেন্স, আর এটা কিসের? ডায়ামিটারের ডিফারেন্সটা নিয়ে বের করছে। ওকে, হ্যাঁ 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 এখন আনসার্টেনটি দেখে আমরা কেমন টাইপের কি কনক্লুশনে আসি? ড্রয়িং কনক্লুশনস ইউজিং আনসার্টেনটিস। কেমন ব্যাপার, আমরা এটা একটু রিড থ্রু করে যাই। এটা আমাদের লাস্ট কয়টা জিনিস এবিসি, এটা করে আমাদের ক্লাস শেষ করব আর কি। সো লেটস সি কি বলতেছে। Often an experiment will require a comparison to a known value, যে অলরেডি একটা ইউনিভার্সাল ভ্যালু আছে, তো ওইটার সাথে আমরা কম্পেয়ার করব, যে পার্সেন্টেজ ডিফারেন্স বের করতে বলতে পারে এমন টাইপের ব্যাপার। So what do we do? This is when the percentage uncertainty can be used to assess whether the measured value is accurate or not. কেমন? This can be achieved in the following ways. A, calculate the maximum and minimum values. এটা কখন? যখন নাকি কোনো নোন ভ্যালু নাই, তুমি দুইটা মেজারমেন্ট করছো, মনে করো দুইটা ভ্যালু অফ কে, k1 k2, সো k1 এর একটা ভ্যালু পাইলে k2 এর একটা ভ্যালু পাইলা। সো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিফারেন্স বিটুইন k1 এন্ড k2? কি করবা? k1 আর মাইনাস k2 এর করে মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই k1 আর k2 এর এভারেজ মাল্টিপ্লাইড বাই 100। 100 আর পার্সেন্টেজ ডিফারেন্স এটা কাদের জন্য? যখন নাকি অলরেডি একটা নোন ভ্যালু, যে মনে করো জি এর ভ্যালু অলরেডি আমরা জানি 9.81, কিন্তু তোমার এক্সপেরিমেন্ট করে আসছে 10.1। তো তাহলে এখানের মধ্যে কি করা হয়? এক্সপেরিমেন্টাল ভ্যালু মাইনাস নোন ভ্যালু experimental value minus known value, এই দুটার মডুলাস যে কোনটা বড় কোনটা ছোট we don't know, anything might happen। এটা কার রেসপেক্টে বের করব? এটা কিন্তু নোন ভ্যালুর রেসপেক্টে নেই, ঠিক আছে? ও তো তাহলে নোন ভ্যালু যদি থাকে তখন কি করব? এক্সপেরিমেন্ট নোন করে যা ভ্যালুটা পাইছি আর নোন ভ্যালুর যেটা তাদের মধ্যে ডিফারেন্স উইথ ডিভাইডেড বাই দ্য নোন ভ্যালু ইনটু 100। এই যে দেখো 10.1 মাইনাস 9.81 ডিভাইডেড বাই কাকে দিয়ে ডিভাইড করছি? নোন ভ্যালু দিয়ে 9.81 ডিভাইড করছি, দেন মাল্টিপ্লাইড বাই 100। আর নিজেই এক্সপেরিমেন্ট করে দুইটা আলাদা আলাদা ভ্যালু বের করছো, ঠিক আছে? নিজেই এক্সপেরিমেন্ট করে দুইটা আলাদা আলাদা ভ্যালু বের করছো, সো তখনের কাজটা কি? তখন এভারেজ ওই দুইটার মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই ওই দুইটার মধ্যে এভারেজ ইনটু 100। ওকে, তো এখন বলতেছে কি, the final uncertainty can be used to determine the range in which the measured value may lie, যে প্লাস মাইনাস কোন রেঞ্জের মধ্যে মেজার্ড ভ্যালুটা থাকতে পারে। if the known value lies within the range, we say that the measured value is accurate, যে আমাদের মেজার্ড ভ্যালু যা হইছে মনে করো 10.1 প্লাস মাইনাস কত আসে 4% দিছে এখানে, তো প্লাস মাইনাস 4% মানে এরকম যে 9.7 থেকে মনে করো 11 পয়েন্ট সামথিং। তো এখন আমাদের কি নোন ভ্যালুটা কত? 9.81। এটা কি করতেছে? আমাদের রেঞ্জের মধ্যে লাই করতেছে নাকি না? হ্যাঁ রেঞ্জে লাইন করে রেঞ্জের মধ্যে লাই করতেছে, তো তার মানে আমরা বলবো আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা ঠিক আছে অ্যাকর্ডিং টু ইটস পার্সেন্টেজ আনসার্টেনটি অ্যাসোসিয়েটেড। তো কেমন ব্যাপার, এইখানের মধ্যে দেখো এক্সাম্পল, a student used a simple pendulum to obtain a value of g 10.1 আসছে, the experimental percentage uncertainty was calculated as 4%। তো এখন আমরা লোয়ার বাউন্ডারিটা টেস্ট করতেছি। কেন লোয়ার বাউন্ডারি টেস্ট করলাম? বিকজ 10.1 এর থেকে তো আমাদের নোন ভ্যালুটা ছোট, তাই না? সো আপার লিমিটটা বের করতে পারতাম, কিন্তু আপার লিমিট বের করা তো আসলে পয়েন্টলেস, বিকজ আমরা টেস্ট করতে চাইতেছি এটা কি জুনায়েদ, যে আমাদের লোয়ার বাউন্ডারিটা কি নোন ভ্যালু থেকে ছোট নাকি? লোয়ার বাউন্ডারিটা যদি নোন ভ্যালু থেকে ছোট হয় তো তার মানে ইট উইল কন্টেইন দ্য নোন ভ্যালু উইদিন দ্য রেঞ্জ, তাই না? তো এমন হলো ব্যাপার। তো মিনিমাম ভ্যালু অফ জি ইজ ইকুয়াল টু হোয়াট? 10.1 মাইনাস 10.1 এর 4% মাইনাস করলাম, তো কত আসে? 9.7। সো সিন্স 9.7 কি নোন ভ্যালু থেকে ছোট, তো তার মানে কি
the known value lies within the range. So বলতেছে কি, since the accepted value of g is 9.81 meter per second square lies above the minimum value, মানে lower limit. So তাহলে then we can conclude that the measured value of g is accurate. যে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি, by considering all the uncertainties, যে এক্স্যাক্টলি তো মিলে নাই, 9.81 এর সাথে কি মিলছে না, কিন্তু আমাদের প্লাস মাইনাস একটা আনসার্টেনটি আছে না, তো এই রেঞ্জটাকে যখন কনসিডারেশনে নিব তখন থেকে কি হবে, the known value will lie within the range. ওকে, তো বলতেছে কি this method should always be used when the percentage uncertainty in the value is known. তো পার্সেন্টেজ আনসার্টেনটি যখন নাকি এক্সপেরিমেন্টের মধ্যে জানা থাকবে, কি করব আমরা, অলওয়েজ একটা টেস্ট করে নিব, যে প্লাস মাইনাস পার্সেন্টেজ আনসার্টেনটি করে দেখব যে if the known value of our experiment lies within the range, যদি লাই করে তো তার মানে এক্সপেরিমেন্টটা ভ্যালিড অর অ্যাকিউরেট, আর যদি না হয় তো তার মানে কি এক্সপেরিমেন্টের মধ্যে অন্য রকমের ভুল আছে, যে ইউজার ইনডিউসড কোন ভুল আছে। ইউজার ইনডিউসড ভুল মানে কি, এক্সপেরিমেন্টার নিজে অন্য টাইপের র্যান্ডম টাইপের কোনো এরর করতে পারে যার জন্য কি হতে পারে, ভুল হইতে পারে, বা সিস্টেমেটিক কোনো এরর থাকতে পারে যার জন্য ভুল আসতে পারে। বুঝতে পারছো? তো র্যান্ডম এরর, সিস্টেমেটিক এরর যেগুলা কথা বললাম ওগুলো আমরা আসবো পরে। আবার আজকে আমরা এখানে থেকে আর যা যা দেখবো, পার্সেন্টেজ ডিফারেন্স কিভাবে করে। ইফ দ্য মেজার্ড ভ্যালু has been determined from a graph, then there is no information about the percentage uncertainty of the measured value. যে আমরা যদি গ্রাফ থেকে বের করেছো তাহলে পার্সেন্টেজ আনসার্টেনটি রিলেটেড কোনো ইনফো নাই, সো তখন কি করব, then the percentage difference be used to comment on accuracy. কেমন, if the percentage difference is less than 5%, percentage difference টা 5% এর কম হলে কি হবে, then this is an indication that the result is accurate. তো পার্সেন্টেজ ডিফারেন্সটা এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে, বা পার্সেন্টেজ ডিফারেন্সটা এক্সপেরিমেন্টাল ভ্যালু কি বলে নোন ভ্যালুর রেসপেক্টে যদি কি হয় 5% এর কম হয়, তো তাহলে আমরা বলতে পারি কি, যে the value is accurate, because নরমালি আমরা আনসার্টেনটির, যে এক্সপেরিমেন্টাল আনসার্টেনটির ম্যাক্সিমাম লিমিট কত ধরি, 5%। যদি এক্সপেরিমেন্টাল আনসার্টেনটি 5% এর বড় হয় তো তার মানে কি আমাদের ডিসিশন মেকিং এ ভুল হয়েছে। কেমন ডিসিশন মেকিং এ ভুল, মেজারিং ইনস্ট্রুমেন্ট মনে করা আমাদের আরো প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করা উচিত ছিল। প্রিসাইজ আরো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করলে পরে পার্সেন্টেজ আনসার্টেনটি কমে আসতো না। সো আমাদের অ্যাকচুয়ালি ডিসিশন টু ইউজ আ সার্টেন মেজারিং ইনস্ট্রুমেন্ট, ওখানের মধ্যে কোন টাইপের কি হয়েছে, এরর হয়েছে। তো তাহলে নরমালি আনসার্টেনটি 5% এর মতো থাকে, তো তার মানে কি পার্সেন্টেজ ডিফারেন্স যদি 5% এর কম হয় তো তখন আমরা কি করতে পারি, we can take the experimental value to be a valid one. তো এই কথা বলতেছে যে as this is less than 5%, we can conclude that the measured value of g is accurate. ওই যে 10.1 যেটা পাইছে ওইটা নোন ভ্যালুর সাথে পার্সেন্টেজ ডিফারেন্স বের করে দেখলো কি আসে, দেখছে যে 5% এর কম, সো এটা কি ধরা যায়, যে the measurement was accurate. Okay, accurate, হ্যাঁ। now lastly observation from graph. কেমন জিনিস, there is no expectation that error bar should be added to graph. এই জিনিসটা আগে ছিল, আগে এমন থাকতো, মনে করো ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ, এই যে আমরা গ্রাফে একটা পয়েন্ট প্লট করতাম না, এক্সটেনশনের মেজারমেন্টে একটা প্লাস মাইনাস আনসার্টেনটি থাকে না, তো আগে এরকম এরর বার দিয়ে কি করা হইতো, গ্রাফ ড্র করা হইতো। সো তখন এমন করতো, দেখো দিস ইজ দা কি বলে, দিস ইজ দা মিনিমাম গ্রেডিয়েন্ট। এই জায়গাটা একটু জুম করে দেখেন, this is the minimum gradient, this is the maximum gradient। তেমন ভাবে মিনিমাম গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট দিয়ে তারা কি করত, তখন রেঞ্জ অফ দা ভ্যালুস, যে মনে করো এই দুটার গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, কে এর ভ্যালু পাবো না, সো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ কে, মিনিমাম ভ্যালু অফ কে, এগুলা বের করে দেন দেখতো যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু অফ কে টা কি ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝামাঝি কোন জায়গায় পড়ছে নাকি না। আগে অনেক টাইপের ক্যালকুলেশন এমন আসতো,
এখন তারা কি বলতেছে দেখো, যে এখন কোনো এক্সপেকটেশন নাই, যে আগে যেমন স্টুডেন্টদেরকে এক্সপেক্ট করতো যে দে উইল নো অ্যাবাউট এরর বার্স এন্ড এভরিথিং, এখন তারা এই জিনিসটা করে না। তারা কি করে দেখো, if a straight line graph through the origin is expected but the line of the best fit plotted does not pass through the origin, তো তার মানে কি, then there is an indication of systematic error, যে আমরা এক্সপেক্ট করতেছি কি ফোর্স 0 মানে তো এক্সটেনশন 0 হওয়া উচিত, তাই না? হ্যাঁ কোনো ফোর্স এক্সার্ট না করলে তো এক্সটেনশন কিছুই হওয়ার কথা না, কিন্তু তুমি এক্সপেরিমেন্ট সবকিছু ভালো মতো করছো এন্ড এভরিথিং, বাট ইউ সি দ্যাট এমন একটা গ্রাফ আসতেছে বা এমন একটা গ্রাফ আসতেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? দেয়ার ইজ আ সিস্টেমেটিক এরর, মানে তোমার জিরো এরর থাকতে পারে, ঠিক আছে? যে তোমার যে মেজারমেন্ট করতেছো ওখানে মধ্যে জিরো এরর আছে, যার জন্য কি হইতে পারে এরকম গ্রাফ, যেটা আমরা এক্সপেক্ট করি অলওয়েজ যে ইট উইল পাস থ্রু দি অরিজিন, বাট দ্য প্লটেড পয়েন্টস, যে প্লটেড পয়েন্ট গুলি এমন আসছে। সো তাহলে লাইন অফ বেস্ট ফিট তুমি যেভাবে করে ড্র করো না কেন, ইউ ক্যান নেভার মেক দেম গো থ্রু দ্য অরিজিন। তো তার মানে কি টাইপের এরর হয়েছে এখানে মধ্যে? Systematic error. So if there is a large scatter of points around the best fit, this is an indication of a large uncertainty due to random errors. যে মনে করো এমন স্ক্যাটারিং, ওই যে রিগ্রেশন এসবের মধ্যে ইয়ে করছিল না, এমন মনে করো অনেকগুলি এরকম স্ক্যাটার্ড ভ্যালু, ঠিক আছে? তো তার মানে কি, তুমি অনেকবার রিডিং নিছো, ঠিক আছে, কিন্তু বারবার তুমি কি করছো, এক্সপেরিমেন্টার এত বেশি কেয়ারফুল ছিল না, বারবার এক এক টাইপের র্যান্ডম এরর করছে, মনে করো একবার প্যারালেক্স এরর করছে, একবার প্যারালেক্স এরর করে নাই, এমন তো এর জন্য অনেক কি হয়ে গেছে, স্ক্যাটার হয়ে গেছে। তো র্যান্ডম এররের একটা বড় এক্সাম্পল হলো প্যারালেক্স, যে এক্সপেরিমেন্টার ওয়াজ নট অ্যাকচুয়ালি পেইং অ্যাটেনশন। আর সিস্টেমেটিক এররের মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পল হলো জিরো এরর। তো এরকম সিস্টেমেটিক এরর আর জিরো এররের আমি একটা লিস্ট দিয়ে দিব, ওখানের মধ্যে থেকে দেখতে পারবা যে কোন কোন টাইপের এরর হইলে পরে সিস্টেমেটিক বলি, কোন কোন টাইপের এরর হইলে পরে জিরো এরর বলি, কি বলে র্যান্ডম এরর বলি, ঠিক আছে? ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা আবার ওই যে ইউনিট 4 এর যে মেকানিক্স এর ওটা ফার্দার মেকানিক্স, ওইটা প্রথমে শেষ করব, দেন সামনের ওয়েডনেসডেতে আর কি আবার ইউনিট 6 এ ফেরত আসবো, ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা এখানে শেষ। হ্যাঁ বলো। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।